শুরু করছি বাংলা বলছে। সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরি বাতিলের পর 24 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। সারাক্ষণ সবাইকেই তাড়া করে ফিরছে ওই যন্ত্রণাক্লিষ্ট মুখগুলি, তাদের কান্না। যারা স্কুলে এসেছিলেন, এসে জানতে পেরেছেন যে তাদের চাকরি আর নেই, যাদের মধ্যে বেশিরভাগই যোগ্য, কিন্তু এক অংশের দুর্নীতিকারী, তাদের যে অন্যায় তার মাসুল দিতে হচ্ছে এদেরও। সবাই তাকিয়ে রয়েছেন সরকার কি ব্যবস্থা নেয়। মুখ্যমন্ত্রী পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, সত্যি কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেই দিকে। আর এরই মধ্যে বারবার কাটাছেঁড়া চলছে যে এই যে যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে, তাদের জীবনে, তাদের পরিবারে বিপর্যয় নেমে এলো। তার যে কারণ, যে চাল আর কাঁকড় আলাদা করা গেল না, কারা যোগ্য কারা অযোগ্য তা নির্দিষ্টভাবে আলাদা করা গেল না, এই ব্যর্থতার দায় কার? এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর নন্দ, বামেদের পক্ষ থেকে সৈকত গিরি, এবং আমাদের সঙ্গে দুই আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা এবং তৌসিফ আহমেদ খান কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন। অনির্বাণ ইতিমধ্যেই যোগ দিয়েছেন, তৌসিফও ইতিমধ্যেই যোগ দিয়েছেন। আমি আলোচনায় আসার আগে একটু দেখাবো যে প্রশ্ন উঠছে যে কাদের ভুলে বা কাদের দোষে বা কাদের অপদার্থতায় চাল এবং কাঁকড় আলাদা করা গেল না, কারা যোগ্য কারা অযোগ্য সেটা আলাদা করা গেল না, এই প্রশ্নই উঠে আসছে সামনে। শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলায় কর্মচ্যুত 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। 2016 সালের এসএসসি প্যানেলভুক্তদের নিয়োগ প্রক্রিয়া বেআইনি। বাতিল হওয়াদের একাংশ বেআইনিভাবে নিযুক্ত হয়েছিলেন। এসএসসি সে কথা মেনে নিলেও যোগ্য প্রার্থীদের তালিকা আদালতে দিতে পারেনি। আদালত সেই বিষয়ে তদন্ত করে যোগ্য ও অযোগ্যদের শনাক্ত করতে সিবিআইকে তদন্তভার দেয়। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক সরকারি আধিকারিককে গ্রেপ্তার করলেও ওই তালিকা তৈরি করতে পারেনি কেন্দ্রীয় তদন্ত সংস্থা। স্বভাবতই অযোগ্য বা দুর্নীতির আশ্রয়ে চাকরি প্রাপকদের থেকে আলাদা করা যায়নি সংখ্যাগরিষ্ঠ যোগ্যদের। এই সেম অনারেবল সিঙ্গেল জাজ অর্ডার দিয়েছিলেন সিবিআই তদন্তের জন্য, এবং অন্তত 3 বছর সিবিআই তদন্ত করেছে, এবং সিবিআই যদি চাইতো তাহলে যোগ্য এবং অযোগ্যর তালিকা সুপ্রিম কোর্টকে চাইলেই দিতে পারত। প্রাথমিক শিক্ষার এই চাকরির ক্ষেত্রে যে দুর্নীতির ক্ষেত্রেও তারা তদন্ত করছিল, এই কাজটি তারাও সুসম্পন্ন করতে পারত। সিবিআই থেকে কোনো রকম পজিটিভ কিছু আশা করাটা একেবারেই অন্যায়, পাওয়া যাবে না, এটা ধরে নিয়েই চলতে হবে। আপনি বিভিন্ন ক্ষেত্রে, নারদার ক্ষেত্রে আজকে 10 থেকে 11 বছর, প্রায় 2016 সালে বিষয়টা আমাদের প্রথম গোচরে এসেছিল, আজ অবধি চার্জশিট দিতে পারেনি। এবং প্রত্যেকটা ক্ষেত্রে সিবিআই কিন্তু একটা দ্বৈত ভূমিকা অবলম্বন করছে। সিবিআইয়ের মতো একটি ইনফ্রাস্ট্রাকচার থাকা এজেন্সি এতদিন ধরে তদন্ত করলো, কিছুতেই তারা বের করতে পারলো না যে যোগ্য প্রার্থী কারা আর অযোগ্য প্রার্থী কারা। এবং শুধুমাত্র ওদের এই ব্যর্থতার জন্যে আজকে আমাদের পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। এবং যদি 26,000 লোক হয়, তাদের পিছনে যদি আমি 3-4 জন করেও তাদের পরিবারের লোকের কথা ধরি, অন্তত 1 লাখ থেকে 1.25 লাখ লোক, তাদের আজকে রাতে ঘুম নেই। আজ বাদে কাল যদি কোনো চিকিৎসা প্রয়োজন হয়, কোত্থেকে ওষুধ আনবে সেই সংস্থান নেই। এবং আমি জানি না এটা কোন দিকে যাবে, এটা কোথায় শেষ পর্যন্ত গিয়ে দাঁড়াবে। সিবিআই তদন্ত কিভাবে করবে সেটা সিবিআইয়ের উপর নির্ভর করে, কিন্তু সিবিআই এর যে স্ট্রেচার, একটি প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি আমাদের দেশের, সেই ইনভেস্টিগেটিং এজেন্সি হিসেবে আমরা এটা যদি আশা করি যে সিবিআই কমপ্লিট ইনভেস্টিগেশন করতে পারতো সঠিকভাবে, তাহলে হয়তো চিত্রটা অন্যদিকে হতে পারত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, তারা 2026 সালে ক্ষমতায় আসতে পারলে যোগ্য অযোগ্য বাছাই করে দেবে সিবিআই। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, সেটা যদি সম্ভব হয় তাহলে এখন সে কাজ করছে না কেন সিবিআই? নিয়োগ দুর্নীতিতে 2022 সালে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। 3 বছর পার করে এসেও এখনও তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেনি সিবিআই। এমনকি শিক্ষা নিয়োগ দুর্নীতির বাকি অভিযুক্তরাও প্রমাণের অভাবে একের পর এক ছাড়া পেয়ে যাচ্ছেন অথবা জেলে রয়েছেন। সিবিআই এর হাতে মামলার এর আগে সারদা নারদ নিয়ে প্রায় 1.5 দশক ধরে তদন্ত করেও সিবিআই এর হাতে এসেছে কেবলই পেন্সিল।
এখনো এইসব মামলার তদন্ত জারি রয়েছে। আদালতের ভর্ৎসনার মুখে বারবার পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নির্বাচন পরবর্তী সন্ত্রাস নিয়ে তদন্ত করেও সিবিআই এর অবস্থান একই বলেও অভিযোগ। তদন্তের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, যেমন সময়ও পাল্লা দিয়ে এগিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা শাসকের অস্ত্র বলে অভিযোগ নানা মহলে। কলকাতা টিভি। স্নেহাশিসদাকে দিয়ে শুরু করি। স্নেহাশিসদা, এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের দায় কার? যতবার আমরা দেখতে পাচ্ছি যন্ত্রণা ক্লিষ্ট মুখগুলো, যতবার আমরা দেখতে পাচ্ছি তারা কান্নায় ভেঙে পড়ছেন, এবং এটা তো সত্যি যে যারা অযোগ্য তাদের চাকরি গেলে কারো এই খারাপ লাগা, এই সহানুভূতি, এই জায়গাটা তৈরি হয় না, কারণ তারা বেআইনি পথে, তারা অসৎ উপায়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছিল এবং চাকরি পেয়েছিল। তাদের জন্য কারো সেই সহমর্মিতা নেই। কিন্তু আমাদের যে সহনাগরিকরা, এবং যাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি টপার রয়েছেন, কালকেই একজন আমাদের এই বাংলা বলছিতে যোগদান করেছিলেন, যিনি উচ্চ মাধ্যমিকে অঙ্কে 100, তারা আজকে এসে জানতে পারছেন যে যোগ্য অযোগ্য বিচার করা যায়নি, এবং যে কারণে তাদের যে কষ্টার্জিত চাকরি, যেখানে তারা কোনো রকম 1% কোনো রকম অসৎ উপায় তারা অবলম্বন করেননি, তাদের চাকরি চলে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে দেখুন, কিছু যে দুর্নীতি হয়েছে এ ব্যাপারে সবাই একমত, এবং কোর্ট যা রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছে, সেই রায় অনুযায়ী রাজ্য সরকার সেই রায়কে মান্যতা দিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে, আইনগত দিক থেকে নেবে। এটা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রকাশ্যে সেটা বলেছেন। কিন্তু ব্যাপারটা হলো যে এই যে যোগ্য অযোগ্যের মধ্যে পার্থক্য এবং চিহ্নিতকরণ, সিবিআই তো এতদিন ধরে তদন্ত করছে। সিবিআই অনেক তদন্ত আগেও করেছে, সারদা নারদা ইত্যাদি সন্দেশখালী প্রচুর তদন্ত তারা হাতে নেয়, কিন্তু তদন্ত কোনো ফল তারা বার করতে পারে না। শুধুমাত্র একটা কেন্দ্রীয় সরকারের যে বিজেপি আছে তাকে পারসেপশন তৈরি করতে সাহায্য করে মাত্র। আমার একটা কথা, এই যে সুপ্রিম কোর্ট যেটা বলছে যে তারা পরীক্ষা দিতে পারবে যারা যোগ্য, আর যারা অযোগ্য তারা টাকা ফেরত দিতে হবে ইন্টারেস্ট সহ। আচ্ছা, সুপ্রিম কোর্ট কি যে কোনো সোর্সেই হোক, সুপ্রিম কোর্ট কি চিহ্নিত করতে পেরেছে যে কতজন এবং কোন কোন ব্যক্তি অযোগ্য টাকা ফেরত দেবে, আর কোন কোন ব্যক্তিরা টাকা ফেরত দেওয়ার দরকার নেই তারা পরীক্ষায় বসতে পারবে? এটা কি সুপ্রিম কোর্ট চিহ্নিত করতে পেরেছে? যদি চিহ্নিত করতে পারে তাহলে যোগ্য ব্যক্তিদের এইভাবে চাকরি বাতিল করা, এটা ভারতবর্ষের যে আইন ব্যবস্থা তার স্পিরিটকে ধ্বংস করা হয়েছে, এবং এটা অমানবিক হয়েছে, এবং নিরপরাধ ব্যক্তি শাস্তি পেয়ে যাচ্ছে। ফলে এই যে রায়, সেই রায়ে আমাদের মানব, কিন্তু এটা যে অমানবিক এবং সঠিক নয় সেটাও আমরা পাশাপাশি বলবো। এত স্টুডেন্ট এবং যারা শিক্ষক যারা যোগ্যতা নিয়ে পরীক্ষা দিয়ে পাশ করছে, সেই দিনগুলো কি আবার আসবে তার কাছে? সে কি আবার সেইভাবে পরীক্ষা দিতে পারবে? এ ধরনের রায় কি করে হয়? আজকে আমার এখানে বিমল শঙ্কর বাবুর কাছে প্রশ্ন। বিমল শঙ্কর বাবু, এটা তো স্বাভাবিক যে আপনি শিক্ষকতা করেছেন, আপনি যখন, হ্যাঁ, আপনি এখন নিশ্চয়ই যে সময় আপনি শুরু করেন সেই সময় আপনি যে পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষা, ইনফ্যাক্ট আমাদের যদি বলা হয় যে 1 মাসের মধ্যে মাধ্যমিক পরীক্ষায় বসো, আমরা পারবো না। সেরকম একটা অনিশ্চয়তা, বিপর্যয়, তার মুখোমুখি এতজন রয়েছেন যাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে যোগ্য প্রার্থী। যে চাল এবং কাকড় বাছা, এক তো ঠিকই এসএসসি তারা এই চাল কাকড় বাঁচতে পারলো না, 2 হচ্ছে সিবিআই তো এই ঘটনার তদন্ত করছে, সিবিআইও চাল কাকড় বাঁচতে পারলো না, এবং যার পরিপ্রেক্ষিতে এতজন আমরা শুনে থাকি কি যে আমাদের আইনের স্পিরিট কি বলে যে যদি 99 জন অপরাধী ছাড়া পেয়ে যায় তাও ঠিক আছে, কিন্তু একজন নিরপরাধ যেন বিনা দোষে শাস্তি না পায়। আমরা কি দেখি যে একজন খুনে অভিযুক্ত, খুনের মতো হিনিয়াস ক্রাইমে বেনিফিট অফ ডাউট কিন্তু তার ফেভারে যায়, যদি তার বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ না থাকে সে ছাড়া পেয়ে যায়। এখানে যারা দোষ করেননি তাদের শাস্তির মুখে পড়তে হচ্ছে। আপনার একটা কথা বলি, প্রথমে আপনার একটা কথার সঙ্গে আমার ভিন্ন মত আছে। অযোগ্যদের জন্য কারোর কোনো সহমর্মিতা নেই, না থাকাই উচিত। আমাদের পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার রয়েছে, তার জন্য ওদের রাখার জন্য সুপার নিউমারারি পোস্ট, যাদের একজন মন্ত্রী এখানে বসে আছেন।
কাদের জন্য করেছিলেন? অযোগ্যদের জন্য, ক্যাটেগরিক্যালি আমি বলছি। সুতরাং আপনি যে বলছেন সহমর্মিতা নিয়ে, ওনাদের রয়েছে তো। অযোগ্যদের জন্যই গোটা সিস্টেমটাকে ধ্বংস করে ফেললেন ওনারা। অযোগ্যদের বাঁচাতে গিয়ে, অযোগ্যদের যেভাবে চুরি করে চাকরি দেওয়া হয়েছিল সেইটাকে লুকোতে গিয়ে যোগ্যদের কাগজপত্র পুড়িয়ে ফেললেন আপনারা। এটা বলছেন না কেন আপনি? এইটা আগে বলুন, কেন কাগজ পোড়ানো হলো? 8 তারিখে দুধ কা দুধ পানি কা পানি হবে। 8 তারিখে একটা ভয়ঙ্কর রায় হবে সুপ্রিম কোর্টে। দিন রয়েছে, এর আগে হাইকোর্ট রায় কিছু দিয়েছে, এইগুলোকে ধরুন। সেদিন আরো আপনাকে বাংলা বলছে, গোটা ভারতবর্ষ বলতে শুরু করবে। এখন বাংলা তো বলছে আপনার, এবার ভারত বলবে। কারণ হচ্ছে আপনি বললেন কে দায়ী? পশ্চিমবঙ্গ সরকার দায়ী। কে দায়ী? পশ্চিমবঙ্গ সরকারের যিনি চালান তিনি দায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী। আমি একের পর এক আমার যতটুকু রাজনীতি পলিটিক্যাল সায়েন্সের একজন শিক্ষক হিসেবে বলে যাচ্ছি। এক, স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনমাস? আপনি আইনটা পড়ুন তো, কতটা অটোনমাস? রাজ্য সরকারের হস্তক্ষেপের জায়গা নেই? অবশ্যই আছে। স্কুল সার্ভিস কমিশনে আছে, কলেজ সার্ভিস কমিশনে আছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? আমেরিকার প্রেসিডেন্ট নিয়োগ করেন। কে নিয়োগ করেন? তাকে নিয়ন্ত্রণ করার জায়গা নেই। আচ্ছা, একজন এমএলএ পোস্টে সিটে দাঁড়ালেন, হেরে গেলেন, তাকে তারপরে নিয়ে চলে আসে প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান করে। তারপর তিনি একাধিক ক্রমে থাকলেন, ছেড়ে দিয়ে এমএলএ হলেন, এমএলএ হয়ে আবার তাকে রাখা হলো। কেন? কে করেছিল এটা? এগুলো ধরলেই বোঝা যাবে কোরাপশনটা কোন জায়গায়। কথাটা আমার নয়, আমি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের কথায়, ইট ইজ এ সিস্টেমিক করাপশন। এটা ব্যবস্থাবদ্ধ দুর্নীতি, যে দুর্নীতির সঙ্গে প্রত্যেক আইনের মুখোমুখি হতে হবে আজ হোক কাল। আসলে তো অযোগ্য প্রার্থীদের বাঁচানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করছেন, এবং যার কারণেই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা। দেখুন, যে সুপার নিউমারি পোস্ট যেটা ক্রিয়েট করা হয়েছে, পরবর্তীকালে সেটা উইথড্র করা হয়েছিল। এবং মুখ্যমন্ত্রী যেটা চেয়েছিলেন যে একটা চাকরি পাওয়া এখন খুব দুষ্কর বিষয়, এবং যারা বঞ্চিত বলে যারা আন্দোলন করছিলেন তাদের যাতে অ্যাডাপ্ট করা যায় সেটা তিনি চেষ্টা করেছেন। যারা অযোগ্য, যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছে, তারা তো ক্রাইম করেছে। তাদের বিষয়টা নয়, তাদের বিষয় ছিল না, তাদের তো তদন্ত চলছিল। কিন্তু যারা আন্দোলন করছিলেন বঞ্চিত হিসেবে, সেটা তিনি চেষ্টা করেছিলেন। দেখুন, দুটো দিক আছে, একটা আইনের দিক আছে, একটা নীতিগত দিক আছে। যদি আমরা আইনের দিক থেকে দেখি, কেউ যদি অনৈতিকভাবে, স্নেহাশিস দা, কেউ যদি অনৈতিকভাবে চাকরি চুরি করে, তাহলে তার জন্য কোন নীতি কথা সে ডিজার্ভ করে? না, আমি সেটাই বলছি, যেহেতু আইনি পদক্ষেপ চলছে, আইনি লড়াই চলছে, আইন যেটা রায় দেবে সর্বোচ্চ আদালত সেটা মানতে হবে, তার শাস্তি হবে। আমাদের শিক্ষামন্ত্রী তদন্তের কারণে তিনি জেলবন্দি রয়েছেন এখনো। আর নীতিগত প্রশ্ন কি বলছেন? এই তো নিট নিয়ে এত হলো, এত প্রকাশ হলো, প্রশ্নপত্র ফাঁস হলো, নিট বাতিল হয়েছে, ব্যাপন কেলেঙ্কারি কি হলো? বামফ্রন্টের সময় প্রতিটা সিপিএম পরিবারের লোককে ধরে ধরে নিয়ে গিয়ে স্কুলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোন নীতি ছিল সেদিন? আজকে আরেকটা শেষ করছি, যে 96 সালের প্যানেল 2012 সালে হাইকোর্ট বাতিল করলো। শুধু মেদিনীপুরে 2200 প্রাইমারি টিচারের পদ বাতিল করা হয়েছে। নীতি কোথায় ছিল বিমান শঙ্কর বাবু? কোথায় ছিল? প্রশ্ন তুলছেন, আমরা তো সবাই ব্যাপন কেলেঙ্কারি সিপিএম ছিল না, মধ্যপ্রদেশে বিজেপি ছিল। নিট আলোচনা হবে এই মুহূর্তে মধ্যপ্রদেশে, সেখানে কোনো রায় হয় না। আগে পশ্চিমবাংলা সামলান, সে কোনো রায় হয় না। সুপার নিউমারি বলে দিই, সুপার নিউমারি কি করা হয়েছিল? মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট যে কোনো জায়গা থেকে আপনি জোগাড় করতে পারেন, আপনারও এখানে রয়েছে। একটা লোকেরও চাকরি যেন না যায়, যারা চুরি করেছে তাদেরও যেন চাকরি না যায়। দ্বিতীয় কথা, যারা চুরি করেছে তারা ভ্যালিড পোস্টে থাকবে, আর যারা রাস্তায় পড়ে আছে তাদের জন্য সুপার নিউমারি পোস্ট। শুনুন, আপনারা পরিকল্পিতভাবে যোগ্য 20,000 22,000 হোক চাকরি প্রার্থীর চাকরিটা খেয়ে নিয়েছেন। সিপিএম এবং বিজেপি মিলে খেয়ে নিয়েছেন আপনারা, শুধু পরিকল্পনা চক্রান্ত করে খেয়ে নিয়েছেন। এবং বাংলায় যাতে কোনো চাকরি না হয়, প্রতি মুহূর্ত কোর্টকে আপনারা ব্যবহার করছেন, কোর্টে পড়ে থাকছেন। কারণ সিস্টেম সারা ভারতবর্ষ, আপনার নিতে কোন সত্যতা ছিল? নিতে কি ছিল? ব্যাপনে কি ছিল? আমি তৌসিফের কাছে আসবো। তৌসিফ, এই যে চাল আর কাঁকড় আলাদা করা গেল না, যোগ্য এবং অযোগ্য আলাদা করা গেল না, অথচ আমরা দেখতে পাচ্ছি কি টেন্টেড এবং নন টেন্টেড যারা, তারাই পরীক্ষায় বসতে পারবেন, নন টেন্টেড যারা,
তাদেরই বেতন, এত বছরের বেতন সেটা ফেরত দিতে হবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারপরেও তাদের চাকরিটা হারাতে হলো। যোগ্য আর অযোগ্য যদি বাছাই করা যেত তাহলে তাদের এই বিপর্যয়টা নেমে আসতো না, এবং আনফর্চুনেটলি কয়েকজনের এই অসততার জন্য যারা যোগ্য তারা আজকে চূড়ান্ত বিপর্যয়ের মুখে। এর দায়টা কার? কেন যোগ্য অযোগ্য আলাদা করা গেল না? একমত মুপিয়াদি, আমি এটা কোনোদিন, দেখুন কোর্ট আছে, কোর্টের আমরা সম্মান করি, আদর করি, কোর্টের আমরা ফয়সলা মেনে চলি আর ওর প্রসিজার মানতে হবে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এবার রিভিউ করে ওর ফ্রুটফুল কোনো ডিসিশন আমরা পেতে পারবো না প্র্যাকটিক্যালি স্পিকিং। কিন্তু আইন কি? আইন কোনোদিন কিতাবের লেখা জিনিস নেই। আপনার যদি আপনি হয়তো স্কুলে পড়ে রেখেছেন মার্চেন্ট অফ ভেনিস, ওতে একটা স্টোরি ছিল, শাইলকের স্টোরি ছিল, যে শাইলক একটা এগ্রিমেন্ট করেছিল, লোন দিয়েছিল কাউকে আর বলেছিল যে যদি তুমি আমাকে লোন ফেরত না দেবে, টাকা ফেরত না দেবে, আমি তোমার বডি থেকে 1 পাউন্ড ফ্লেশ, 1 পাউন্ড মাস নিয়ে নেব। আর এই এগ্রিমেন্ট হয়ে গেল চুক্তি, এই এগ্রিমেন্ট হয়ে গেল আইন। আর এই আইনকে নিশ্চয়ই যখন ও ডিমান্ড করলো যে ভাই আমি তোমার কাছ থেকে 1 পাউন্ড ফ্লেশ নেবো, তার মানে হচ্ছে যে সেই লোকটা তো আর বাঁচবে না, সেই লোকটা তো মেরে যাবে। সেই লোকটা যদি এগ্রিমেন্টকে আমি ইনফোর্স করতে যাব তাহলে তো 1 পাউন্ড ফ্লেশ নিতে গেলে তো পুরো জান চলে যাবে, মৃত্যু হয়ে যাবে। সেইভাবে আমি বলছি যে এই কেসে সেইটাই হয়েছে। যখনই আপনি জানেন কোর্ট নিজেই স্বীকার করেছে, হাইকোর্ট স্বীকার করেছে, সুপ্রিম কোর্ট স্বীকার করেছে যে প্রত্যেকটা লোক কিন্তু 25,000 টিচার লোক কিন্তু অযোগ্য নেই। তৌসিফ, আমরা তো জানি যে এই মামলার তদন্ত করছে সিবিআই ও যোগ্য অযোগ্য এই চাল আর কাকড় বাঁচতে পারলো না। নিশ্চয়ই, সেটাই তো মমতা ব্যানার্জিও বলেছেন প্রেস কনফারেন্সে, যে জাজ যে অর্ডার দিল সিবিআই যাচাই, সেটা এখনো এসএলপি পেন্ডিং। কিন্তু এসএলপি করেছিল স্টেট গভর্নমেন্টের বিরুদ্ধে, কিন্তু স্টেট গভর্নমেন্টকে চান্স দিল না। যখন সিবিআই নিয়ে নিল তাহলে তো এটা সিবিআই এর দায়িত্ব ছিল। যদি সিবিআই সময় দরকার সময় নিন, যদি আপনার টিম বাড়ানোর দরকার টিম বাড়ান, কিন্তু এটা দায়িত্ব যে যোগ্য থেকে অযোগ্য লোকদেরকে বের করে এটা ইনশিওর করা যে শুধু অযোগ্য লোক শাস্তি পায়। আমি আসবো তোমার কাছে তৌসিফ, আসবো আমি অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, তাহলে যারা এই যে টেইন্টেড, যাদের টাকা ফেরত দিতে হবে, বেতন ফেরত দিতে হবে উইথ ইন্টারেস্ট, যারা এই নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই আর অংশ নিতে পারবে না, অর্থাৎ যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল, তারাও তো এতদিন পড়িয়েছেন, তারা তো খাতা দেখেছেন, তাদের হাত দিয়ে তো পাশ করেছে অসংখ্য ছাত্রছাত্রী। যদি এদের নিয়োগটাই অবৈধ হয়ে যায় এবং এদের পড়ানোর বা পরীক্ষা নেওয়ার অর্থাৎ টিচিং এর যোগ্যতাটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা খারিজ হয়ে যায়, তাহলে তো তার যে প্রসেসগুলোর মধ্যে দিয়ে গেছে, অর্থাৎ শিক্ষা থেকে শুরু করে তাদের খাতা দেখা, এই সমস্ত কিছুই তো নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে। দেখো, আমি প্রথমে তোমার প্রশ্নের উত্তর দেবো তার আগে আমি একটা কথা বলতে চাই। এই যে আমাদের মধ্যে একটা তর্ক হচ্ছে না, অনেক যোগ্য অযোগ্য নির্ধারণ করতে পারলো না, এটা কিন্তু সম্পূর্ণ অযোগ্য কারা কারা। অনির্বাণ, আমি তোমার কাছে আসবো, সেগুলো কিন্তু অডিওর একটু প্রবলেম হচ্ছে, আমি তোমার কাছে আসবো, আমি এই প্রসঙ্গেই তোমার কাছে আসবো। একটু আমি টেকনিক্যাল কারণে অডিওর প্রবলেম হচ্ছে, আমি সেটা দেখে নিয়ে আমি আসবো। একটা ছোট্ট বিরতি তার আগে নিচ্ছি, 1 সেকেন্ড নিয়ে আসছি, ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি অনির্বাণের কাছে চলে আসবো, অনির্বাণ গো ঠাকুরতার কাছে। অনির্বাণ, হ্যাঁ দেখো, আমি যেটা বলছিলাম যে আমরা না অনেক বিতর্ক করছি যে এই আইডেন্টিফিকেশন করা যায়নি, এটা কিন্তু ভুল কথা। মানে আমরা জাজমেন্টটা যদি ভালো করে পড়ি, 24 নম্বর প্যারাগ্রাফ থেকে মৌপিয়া, ইট হ্যাজ বিন পয়েন্টেড আউট বাই দ্য অনারেবল হাইকোর্ট অ্যাজ ওয়েল এজ অনারেবল সুপ্রিম কোর্ট যে ঠিক কজনকে কারা কারা র্যাঙ্ক জাম্প করেছেন এবং কারা কারা ম্যানুপুলেশনের মাধ্যমে বা ওএমআর শিটস ম্যানুপুলেশনের মাধ্যমে এই চাকরি পেয়েছেন। এবং সেখানে একটা স্পেসিফিক ফিগার, স্পেসিফিক নাম্বার কিন্তু সুপ্রিম কোর্ট কোট করেছেন।
কিন্তু প্রবলেমটা কোথায় হলো, প্রবলেমটা কেন হলো যে এই লার্জার স্কেলে এই পরীক্ষাটাকেই বাতিল করতে হলো? কারণ রুল 21 বলে এসএসসি একটা রুল আছে, সেই রুল 21-এ বলা আছে যে 1 বছর একটা প্যানেল তৈরি হওয়ার 1 বছর পর্যন্ত ওএমআর শিটসকে রেখে দিতে হবে, তারপরে সেটা ডিস্ট্রয় করতে হবে। তো এই ডিস্ট্রাকশন প্রসেসে প্রবলেমটা কি হলো, যদিও এটা 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রেই প্রযোজ্য, গ্রুপ ডি এবং গ্রুপ সি এর ক্ষেত্রে প্রযোজ্য নয়, সেখানে ওএমআর শিটস রেখে দিতে হয়। যাই হোক, 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে ওরা যেটা এসএসসির তরফ থেকে যেটা অভিযোগ আছে, যেটা সুপ্রিম কোর্ট বলছেন, সেটা হচ্ছে যে ওই যে ওএমআর শিটসগুলো তার মিরর কপি বা কম্পিউটারের মধ্যে তাদের মিরর কপি রেখে দেওয়ার কথা ছিল, সে মিরর কপি রাখা হয়নি। ফলে আলটিমেটলি বাকিরা যারা এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী বা সিবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী যে এই কজনই যে এই টেন্টেড উপায়ে চাকরি পেয়েছেন, সেইটাকে বাকিরা যে পাননি সেটা নিশ্চিত করা গেল না, কারণ ওএমআর শিটসগুলো ডিস্ট্রয় হয়ে গেছে। এবং অদ্ভুতভাবে গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেখানে ওএমআর শিটস ডিস্ট্রয় করার কথা নয়, সেটাও ডিস্ট্রাকশনের পথে, সেটাও ডিস্ট্রয় হয়ে গেছে। এবং সেটা একজন দেন চেয়ারম্যানের চিঠির ফলে হয়েছিল। যাই হোক, সেটাও রয়েছে এখানে, কারণগুলোও রয়েছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ডিস্ট্রাকশন হয়ে গেল। এবার যেহেতু আদালতের কাছে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একটা সন্দেহ তীর এলো যে এত বড় একটা ম্যানুপুলেশনস হয়েছে, এত বড় ওএমআর ডিস্ট্রাকশনস, ওএমআর শিটস ম্যানুপুলেশন, বাদবাকি র্যাঙ্ক জাম্পিং, রেকমেন্ডেশনস এর মাধ্যমে ভর্তি হয়েছে, তাহলে বাকিরা যারা রয়েছেন, যতক্ষণ না এটা প্রমাণিত হয় যে তারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে পেয়েছেন, তবেই কিন্তু তাদের চাকরিটা রাখা বহাল করা যেত। কিন্তু সেটা প্রমাণের জন্য তাদের ওএমআর শিটসগুলো দেখার দরকার ছিল, যেটা সুপ্রিম কোর্ট অ্যাক্সেস পাননি বা কোনো তদন্তকারী সংস্থা তার অ্যাক্সেস পাননি। আমার জানা আছে এই সার্ভার, যে সার্ভারের মধ্যে ওএমআর শিটস আপলোড হয়, সেই সার্ভার পর্যন্ত দেখা হয়েছিল, সেখানেও সেটা ডিস্ট্রয় হয়েছে। অর্থাৎ এই যে প্রক্রিয়া, কেন যে চাকরি এতজনের গেল, তার যথার্থ কারণ হচ্ছে ডিস্ট্রাকশন অফ ওএমআর শিটস। এটা নয় যে ওই চিহ্নিত করা যায়নি, চিহ্নিত করা গেছে। এবং এসএসসির তরফ থেকেও ফিগার্স দেওয়া হয়েছে, সিবিআই এর তরফ থেকেও ফিগার্স দেওয়া হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা মানতে চাননি, নাইদার হাইকোর্ট সেটা মানতে চেয়েছিলেন। কারণ বাকিদেরটা তারা যদি স্বচ্ছ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন, তা আনফরচুনেটলি আদালতের কাছে প্রমাণ পৌঁছয়নি। এটাই যথার্থ কারণ। স্নেহাশিসদের কাছে আসবো, তারা কিন্তু সৈকতের কাছে আসে। সৈকত, আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নাম করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমরা যদি একটু অতীতে ফিরে যাই, আমরা দেখব যে মানিক সরকারের আমলে যখন প্যানেল বাতিল হয়েছিল, একদম মানিক সরকারের জমানার শেষের দিকে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই বাতিলকে অবৈধ বলেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দেখুন, বিষয়টা হচ্ছে ত্রিপুরার ঘটনাটা সম্পূর্ণ আলাদা। ত্রিপুরায় তৎকালীন বিরোধী বিজেপি কিংবা কংগ্রেস কিংবা আপনাদের সাংবাদিক জগতেও গোটা ভারতবর্ষ জুড়ে কোনো সাংবাদিক এই অভিযোগ করেনি ওই প্যানেলের মধ্যে 1 নয়া পয়সা দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগ ছিল টেকনিক্যাল ইস্যু, পদের ইস্যু এবং তার ডিগ্রি কোয়ালিফিকেশনগতভাবে প্রবলেম ছিল, এবং সেই বাতিল নিয়ে নিশ্চিতভাবে একটা জোন থাকতেই পারে। কিন্তু বিকাশবাবু পরিষ্কারভাবে মানবিক গ্রাউন্ড থেকে সেটাকে দেখতে বলেছিলেন। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে কি ভূমিকা, প্রথমত আমি আপনাকে বলি, যেভাবে তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকে এই রায় ঘোষণার পর থেকে যেভাবে তড়িঘড়ি করে সাংবাদিক সম্মেলন করলেন এবং সম্মেলন করে রীতিমতন বিকাশ ভট্টাচার্য, সিপিএম, বিজেপি সবাইকে ভিলেন বানানোর চেষ্টা করলেন, আসলে নিজের ঘাট থেকে দায়টা ঝেড়ে ফেলতে চাইছেন। আচ্ছা, 2016 সাল থেকে 2025 এসএসসি অফিস অভিযান করেছি আমরা 4 বার, আমরা নবান্ন অভিযান করেছি 2 বার, মহিদুল ইসলাম মিদ্দা আমাদের শহীদ হয়েছেন। অভিযোগ কি ছিল? এসএসসিতে চাকরি দুর্নীতি হচ্ছে। রাজীব বাবুকে পুলিশ প্রশাসন থেকে স্পেশাল দায়িত্ব দিয়ে স্কুল সার্ভিস কমিশনকে 144 ধারা জারি করে, এই যে কিছুক্ষণ আগে আইনজীবী বলছিলেন, সার্ভারকে নষ্ট করে দেওয়া, ওএমআর শিট নষ্ট করে দেওয়া, প্যানেল নষ্ট করে দেওয়া, এই কাজ কে করেছে? এই সরকার করেছে। আমি একমত বিমলদা যেভাবে বলছেন যে এই পুরো ক্যাবিনেটের মন্ত্রিসভার গ্রেপ্তারি চাই, আমরাও চাই। 2016 সালে ক্যাবিনেটের মাথায় বসা মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 6টা দপ্তরের মন্ত্রীর দায়িত্ব যিনি পালন করছিলেন, একটা মেদিনীপুর জেলা, আপনি যদি তালিকা দেখেন তার মধ্যে সর্বোচ্চ চাকরি বাতিলের তালিকা মেদিনীপুর জেলা, এক লাইনে আমি শেষ করিনি, 1,500 চাকরি বাতিল হয়েছে শুধু মেদিনীপুর জেলায়। সেই মেদিনীপুর জেলায় তৎকালীন তৃণমূলের জেলা সভাপতির নাম শিশির অধিকারী, মন্ত্রী শুভেন্দু অধিকারী, তার ভাই দিব্যেন্দু অধিকারী সাংসদ। সেই জেলায় সবচাইতে বেশি চাকরি বিক্রি হয়েছে, গ্রুপ সি গ্রুপ ডিতে শীর্ষস্থান অধিকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর হাতে হাত মিলিয়ে এই চাকরি বিক্রি করেছেন, সিন্ডিকেট চালিয়েছেন। তার জন্যই এতক্ষণ ধরে আলোচনা হলো, কেউ কাউকে শুভেন্দুর গ্রেপ্তারি চাইলো না, তৃণমূলের দিক থেকে শুভেন্দুর গ্রেপ্তারির কথা এলো না। আসলে
চাকরি বিক্রিতে এই আজকে আপনি প্রশ্নটা শুরু করলেন আলোচনা যে এই 26,000-এর দায় কে নেবে। 26,000-এর দায় নিতে হবে 2016 থেকে 21 অব্দি এই রাজ্যে লুটের সিন্ডিকেট, চাকরি বেচার সিন্ডিকেট, রাজ্যের প্রশাসন যে দালাল রাজ চালিয়েছিল সেই সরকারকে। আমি শুধু বিমল শঙ্কর একটু অ্যাড করব, এর সঙ্গে একটু অ্যাড করব। কোথাও তৃণমূল কর্নার হলে না ওরা ঝাঁপিয়ে পড়ে বাঁচাতে, কারণ জানে শুভেন্দু হলে কথা বলবো। আমি শেষ করি সব নিয়ে দামা হবে। ওরা বামের লোকজন নেই অত কথা বলা যাচ্ছে, দূর দিয়ে 4টে লোক আছে। আমি শুধু একটু অ্যাড করব ত্রিপুরার প্রসঙ্গে। যদি আমরা দেখি যে যখন বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে তারা ক্ষমতায় এলে 10,000 চাকরি ফিরিয়ে দেবে, এবং বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় আসার পর 7 বছর কেটে গেছে। তাদের অনেকটা আমি বলে যাচ্ছি, তাহলে ওটা নিয়ে আলোচনা করুন। তাদের স্কুলে দেওয়া যাবে না বলা হয়েছিল, তাদের বলা হয়েছিল তোমাকে আমি ক্লাস 4 স্টাফের চাকরি দিতে পারি, তার উপরে ওঠা যাবে না। ওরা অনেকে নিতে চায়নি, ওরা নিতেই চায়নি। কেউ কেউ অন্য চাকরি করছে, কেউ ক্লাস 4 স্টাফের চাকরি নিতে চায়নি। আপনি ত্রিপুরায় কাউকে জিজ্ঞেস করুন, অফার দেওয়া হয়েছিল। এক। দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দু অধিকারী এই কথার উত্তরে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করেছেন যে আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, আপনি তো সরকারে রয়েছেন, ধরুন আমি কি করেছি। আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি, বামেরাও চ্যালেঞ্জ করছি। বামেরা মিথ্যাবাদী, বামেরা তৃণমূলকে বাঁচাতে চায়, এই জন্য বারবার শুভেন্দুর নাম করে। বামেরা তো তৃণমূলকে বাঁচাতে চায়, তৃণমূলের বড় বন্ধু তো, শুভেন্দু তো বলেছেন, তো শুভেন্দু চ্যালেঞ্জ করেছেন, ধরুন দিয়ে সাহস আছে, ধরুন না। এই বামপন্থীরা ডাক্তারদের আন্দোলনটাকে ধ্বংস করেছে। বামপন্থীদের কথায় কেউ বিশ্বাস করবে না, এরা একেবারে ধ্বংস করে দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেনি, সব ধ্বংস করে দেয়, দেখা করেনি। কেউ বিশ্বাস করবে না, এদের শূন্য থেকে মাইনাসে নামানো হবে। অশোকদা, আমরা যদি দেখি, এক হচ্ছে এই যে ডিস্ট্রাকশন অফ ডকুমেন্টস, যেটা অনির্বাণ বললেন যে ওয়েমার শিট নেই, কাজে এই যারা অ্যাপারেন্টলি নন টেইন্টেড, যাদের চাকরি যাচ্ছে কিন্তু বেতন ফেরত দিতে হবে না, তার মধ্যেও কেউ দুর্নীতি করে চাকরি পেয়েছেন কিনা তার কোনো প্রামাণ্য তথ্য নেই। এক। দুই হচ্ছে সিবিআই এর প্রসঙ্গ, যে সিবিআই এতদিন ধরে এই মামলাটা করছে। আমরা দেখেছি যে এই রাজ্যে 2014 সালে সারদা তদন্তের ভার গিয়েছিল সিবিআই, আব্দুল মান্নান তিনি মামলা করেছিলেন, এবং 2014 সালে সারদা মামলার তদন্তের ভার গিয়েছিল সিবিআই এর হাতে। 2017 সালে নারদা মামলার তদন্তের ভার গিয়েছিল সিবিআই এর হাতে। এরপর আমরা দেখেছি একের পর এক মামলার তদন্ত ভার গিয়েছে সিবিআই এর হাতে, কিন্তু ক্লোজার কোথায়? এই যে শিক্ষা দুর্নীতি, এতে আমরা দেখছি পার্থ চট্টোপাধ্যায় জেলে, একের পর এক অভিযুক্ত তারা ছাড়া পেয়ে যাচ্ছেন। তাদের এখনো, যারা এই দুর্নীতিটা করেছেন তাদের এখনো শাস্তি বিধান হলো না, কিন্তু শাস্তি বিধান হয়ে গেল কাদের? যাদের একটা বড় অংশ যোগ্য। ব্যাপারটা হচ্ছে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে, এটা তো দিনের আলোর মতন পরিষ্কার, একদম দিনের আলোর মতন পরিষ্কার। এতক্ষণের আলোচনাতেও পরিষ্কার হলো, সুপ্রিম কোর্টের রায়ও পরিষ্কার। এখন ঠিক দুপুরবেলা ভূতে মারে ঢেলা, এখন ঢেলাটা মাটির ঢেলা না পাথরের ঢেলা না কাদামাটির ঢেলা না মানে লোহার ঢেলা, আমরা তা নিয়ে চিন্তা ভাবনা করছি। কিন্তু ব্যাপারটা ঢেলা যেদিক থেকেই আসুক, রবীন্দ্রনাথ বলছেন তার সমস্যা নামক একটা প্রবন্ধ আছে, বলছে আমাদের ধরতে হবে তো ভূতকে, লড়াইটা ভূতের বিরুদ্ধে, লড়াইটা ভূতের বিরুদ্ধে। ঢেলা কোন দিক থেকে আসছে, কি ধরনের ঢেলা, সেটা আলোচনার বিষয় নয়। আমরা তাই গতকাল খুব স্পষ্টভাবে বলেছি, সুপ্রিম কোর্টের এই রায়ের পরে যেখানে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই পশ্চিমবঙ্গে, এই নিয়োগ দুর্নীতি, সেখানে এই সরকারের এক মুহূর্ত থাকার নৈতিক অধিকার নেই, পদত্যাগ করতে বলেছি মুখ্যমন্ত্রীকে, স্পষ্টভাবে বলেছি। এবার প্রশ্ন আসছে সিবিআই তদন্ত কথা। 100 বার আমি আপনি যেটা পারবো না তার জন্য তো সিবিআইকে ডাকা, তার জন্য সিবিআইয়ের উপর ভরসা, তাদের উপর তো মানুষের একটা ভরসা আছে। তারা প্রত্যেকটা ব্যাপারে, সারদার ব্যাপার বলুন, নারদ কেলেঙ্কারি বলুন, শিক্ষা নিয়োগ দুর্নীতি বলুন, সমস্ত ব্যাপারে যেটা ঘটছে সেটা দিদি মোদির সেটিং ছাড়া, দিদি মোদির সেটিং ছাড়া কিচ্ছু নয়, এর বাইরে কিচ্ছু নয়। আপনি দেখুন, বলছেন বিমল দ্বারা বলছেন যে পুরো মন্ত্রিসভার গ্রেপ্তারি চাই, 100 বার হোক না গ্রেপ্তারি,
অসুবিধা কোথায়? তো সেই মন্ত্রিসভার সদস্য তো শুভেন্দু ছিল, এবং শুভেন্দুকে আড়াল করার কি প্রচেষ্টা একবারও বলা হচ্ছে না। বিমলদা আপনার মাঝে বলিনি, আমি একটা কথা বারবার করে বলতে চাইছি যে কোন জেলায় কি হয়েছে বড় কথা নয়, এই শুভেন্দু অধিকারীকে দিয়ে কংগ্রেস ভাঙানোর জন্য, মুর্শিদাবাদ মালদা দখল করার জন্য টাকার পর টাকা ঢালা, টাকাগুলো কোথা থেকে এসছে? আকাশ থেকে পড়েনি, মাটি ফুটে ওঠেনি, তৃণমূল দিয়েছে, কোথা থেকে এসছে বলতে হবে। সমস্ত এই দুর্নীতির টাকা মপিয়া। 3 নম্বর কথাটা যেটা বলা হচ্ছে যে যোগ্য অযোগ্য চাল আর কাঁকড়ের যে মিশ্রণ, সেখান থেকে চাল কাঁকড়কে আলাদা করার দায়িত্ব আমার আপনার নয়, চাকরি প্রার্থীদেরও নয়, দায়িত্ব তদন্তকারী সংস্থার। এবং আবার বলছি, সেক্ষেত্রে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ তথ্যাদি এইসবের ওপরে বিচার প্রক্রিয়া নির্ভর করে। তাই তথ্য প্রমাণ লোপাটের মতন এই মানে গূঢ় অপরাধ, এই অপরাধের তদন্ত হওয়া উচিত, এবং যারা এই তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের চরম শাস্তি হওয়া উচিত। বিষয়টা হচ্ছে সিবিআই শুভেন্দু অধিকারী বললে, বিজেপি ক্ষমতা এলে সিবিআই যোগ্য অযোগ্যদের একেবারে চিহ্নিত করে পৃথক করে দেবে, কিন্তু সিবিআই এখন করবে না। সিবিআই শুধু তদন্ত করবে, কিন্তু তার ফল থাকবে না, বিজেপিকে পারসেপশন তৈরির সুযোগ দিয়ে দেবে। আমার কথা হচ্ছে বিচার ব্যবস্থা সে নিজে তো আমার কথা হচ্ছে বিচার ব্যবস্থা, বিচারক সে তো নিজে তদন্ত করে না, সে তথ্য প্রমাণ চায়, তার জন্য তদন্তকারী সংস্থা থাকে, এবং সেখানে সিবিআই ছিল, সিবিআই কিছু তথ্য দিয়েছে, এসএসসি কিছু দিয়েছে, তার ভিত্তিতে বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট কারা অযোগ্য তাদের চিহ্নিত করেছে, বাকিটা সন্দেহের বশবর্তী হয়ে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। যদি তাই হয় তাহলে সমস্ত চাকরির পরীক্ষা ভারতবর্ষে বাতিল করে দিতে হয়, কারণ সবাইয়ের বিরুদ্ধে কিছু না কিছু অভিযোগ থাকে। এইভাবে যারা যোগ্য তাদের এইভাবে চাকরি বাতিলটা অমানবিক ছাড়া কিছু নয়, এবং এর পেছনে বিজেপি সিপিএম যৌথভাবে বাংলার চাকরি ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার জন্য, শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার জন্য এই কাজগুলো করে চলেছে। যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী যদি বলে থাকেন যে বিজেপি ক্ষমতায় এলে সিবিআই চাল আর কাঁকড় আলাদা করে দেবে, সিবিআই যদি পেরেই থাকে তাহলে পারছে না কেন? সিবিআই তো রাজনৈতিক কারণে ব্যবহার হতে পারে না। আপনারা এখানে বারবার বলছেন যে সিবিআই ব্যর্থতায় মাসুল গুনছে চাকরি প্রার্থীরা। আই এম সরি টু সে, আমি এর সঙ্গে একমত নই। আমি এখানে সিবিআই এর প্রতিনিধি হয়ে আসিনি, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি বলতে হবে। আজকে এই যে সিস্টেমিক করাপশনটা জানতে পারলাম, ওটা সিবিআই এর জন্য এক। দ্বিতীয় কথা হচ্ছে যে সিবিআই এর জন্য জানতে পারলাম, নইলে জানতে পারতাম না। আজকে এই জায়গায় পৌঁছেছে সিবিআই এর জন্য। রঞ্জিত বাগকে আমি বাদ দিচ্ছি না, তিনিও আছেন, সিবিআইও এই জায়গায় নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। তৃতীয় কথা হচ্ছে এই যে বলেছে হাইকোর্টের রায়টা দেখুন, উনি 2016 কেন 2011 আগেও করলে সিপিএম আমলে কি হয়েছিল, সিরাজুল বলে একজনের চাকরি গেছে রিসেন্টলি 2001 সালে নিয়ে। সুতরাং এই সিপিএম এর মতো একটা সিপিএম বা বামপন্থীদের মতো অসৎ লোকগুলো সম্পর্কে কিছু আমি বলবো না। আমি শুধু এইটুকু বলি যে এই চোরেরা অপরকে চোর বলে, আমি বললে অনেক কথা বলতে হবে। কোন মন্ত্রী তার মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ঢুকিয়েছিল বলে অনেক বলতে হয়, এসব বলে লাভ নেই। অসৎ বিজেপিদের আড়াল করছে এই চোরেদের চারটে লোককে চাকরি সব বুঝলাম বললা মেদিনীপুরে গরু ছাগল আজকে আসল কথাটা বলি, সেটা হচ্ছে হাইকোর্ট পরিষ্কার বলেছে যে কোন ক্যাবিনেটের কথা বলেছে, যে ক্যাবিনেট সুপার নিউমেরারি পোস্ট তৈরি করার কথা বলেছিল, সেই ক্যাবিনেটের লোকেদের জিজ্ঞাসাবাদ করতে বলেছে সুপার নিউমারি পোস্ট। আর এনাদের যদি মনে হয় 2016-তে ফিরবেন কি 2011-তে, ওনাদের তো রাস্তা পড়ে আছে, এতজন উকিল রয়েছে, উকিলকে দিয়ে কোর্টে চলে যান না। আমি তৃণমূলের লোকেদের বলবো, অল ইন্ডিয়া পরীক্ষায় যেটা স্নেহাশিস বাবু বলছেন যে অনেক গোলমাল হয়, কোর্ট তো খোলা পড়ে আছে, আপনাদের যেতে বারণ করেছে। স্নেহাশিস বিমলদা যে প্রশ্ন তুলছেন যে এসএসসি সত্যি কি স্বায়ত্তশাসিত, এসএসসি কি সমস্ত সিদ্ধান্ত একদম স্বাধীনভাবে নেয়? নাম্বার 1। নাম্বার 2, বিমলদা আরো যে প্রশ্ন তুলছেন যে একটা গোটা ক্যাবিনেট এই অযোগ্য চাকরি প্রার্থী তাদেরকে সেভ করতে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েটেড সিদ্ধান্ত নিল,
এটা নিয়ে প্রশ্ন না না, সিদ্ধান্ত নিয়েছিল ক্যাবিনেট থেকে, আবার সেটা উইথড্র করেছে, কোর্ট বলেছে বলে উইথড্র করেছে। না না, আমার একটা লাইন বলছি, আমি তোমাকে ছুরি নিয়ে মারতে এলাম, মারলাম না, তুমি বেঁচে গেলে, আমি তো ফিরে গেলাম, তো মারিনি, কোনো অপরাধ নেই তো, কোনো অপরাধ হবে না তো। আরে আমি ছুরিটা, আমি ফল কাটার জন্য ছুরি এনেছি, আপনি আতঙ্কে গিয়ে আমি আপনি মামলা করে দিলেন যে আপনাকে খুন করতে গেছি, অদ্ভুত ব্যাপার। আমি বিমলদাকে আমার কথা হচ্ছে, যারা সেই সময় আন্দোলনে বসেছিল, যারা বলছিল যে আমরা যোগ্য কিন্তু আমরা চান্স পাইনি, আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছিলেন যে এরা সব প্রত্যেকে শিক্ষিত ছেলে মেয়ে এবং তাদের ভবিষ্যৎ রয়েছে, তিনি কারোরই চাকরি যান এটা চাননি, এটা তিনি মানবিক বলে এটা চেয়েছেন। আইনের প্রশ্ন আলাদা, সেই অনুযায়ী আইন যখন বলেছে ওটাকে উইথড্র করে নেওয়া হয়েছে, কিন্তু তার জন্য মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে, তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্টকে নেটের পরে পদত্যাগ করার কথা ছিল, করেনি কেন? আজকে 9 সালে যে 32,000 চাকরি হয়েছে পশ্চিমবঙ্গে সিপিএম পার্টির আমলে, ক্যাগ রিপোর্ট বলছে পুরো এলোমেলো করে চাকরি হয়েছে, তো তার সেখানে নীতি কোথায় ছিল? আমি এখনো সময় আছে, মন্ত্রিসভার কাছে অনুরোধ করব পদত্যাগ করুন, তা নইলে সময় চলে যাচ্ছে। এখনো সময় আছে, পদত্যাগ করুন, এখনো সময় আছে। এই ধরনের বাংলাকে, বাংলা এবং বাংলা বিরোধী এই ধরনের চক্রান্তগুলো বন্ধ করে সঠিক রাজনীতিতে আসুন। একটা কথা বলবো, দেখুন, সংসদীয় রাজনীতিতে সত্যি কেউ ধোয়া তুলসী পাতা নয়। দুর্নীতির অভিযোগ আমার দলের বিরুদ্ধে আছে, বিমলদার দলের, সব দলের বিরুদ্ধে আছে, কিন্তু দুর্নীতিকে আড়াল করার জন্য একটা সরকার সুপ্রিম কোর্ট অব্দি দৌড়চ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আমার আপনার করের টাকায় প্রশ্নটা এই জায়গাতে আছে। আমাদের সরকার কিন্তু কাউকে বাঁচাতে যায়নি। আপনি খুব ধৈর্যশীল মানুষ, ধৈর্যশীল মানুষ। আরেকটা কথা বিমলদাকে জিজ্ঞাসা করতে চাই, একটা কথা বলবো, শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি ক্ষমতায় আসলে যোগ্য চাকরি প্রার্থীদের যা সব তথ্য ওনারা প্রকাশ করে দেবেন। আজকে সিবিআই এর কাছে যে তথ্য নেয় শুভেন্দুর কাছে, তাহলে সেই তথ্য যদি থাকে, অবিলম্বে শুভেন্দু অধিকারীকে ডেকে সে তথ্য প্রমাণ চাক সিবিআই। আমার বক্তব্য হচ্ছে, সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে অ্যাপ্লিক্যান্টের নাম রাজ্য সরকার, তারা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল, লক্ষ লক্ষ টাকা নামি নামি আইনজীবীরা দাঁড়িয়েছিল। না, ওটা চাকরি পাবে কি বাতিল হবে কি হবে না তার ভিত্তিতে, যারা জেলে আছে তাদের জন্য যায়। আমি অন্য কথা না, ভুল ব্যাখ্যা করলে কি করে হবে? আজকে আপনি বারবার বলছেন এখানে মানবিক, বাজি কারখানায় বিস্ফোরণ ঘটলে মানবিক, বিসমতকে মারা গেলে মানবিক। আমি বলছি, এই মানবিকতা কোথায় ছিল যতদিন রাস্তায় অনশন চলছিল? মুখ্যমন্ত্রী একবার কেন দেখা করেননি? কেন সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কার্নিভালের সময়? কেন সল্টলেকে রাত্রিবেলা লাইট অফ করে বাথরুম ভেঙে দেওয়া হয়েছিল পুলিশ দিয়ে? কেন ধর্মতলায় মেয়র রোডে রাত্রিবেলা পুলিশ অ্যারেস্ট করেছিল? কেন করেছিলেন এগুলো? আপনারা যদি মানবিক হন, আজকে চাকরি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী আপনার সরকার দায় ঝেড়ে ফেলতে চাইছে। আসলে আপনারা মানবিক ওই দালালদের প্রতি, ওই চাকরি বেতন যাদের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করা হলো, আজকে তোমাদের জন্য যে আপনারা তাদের ভুল পথে চালিত করে তাদেরও সম্ভাবনাটাকে নষ্ট করে ফেলেছে। আমার চেয়েও বেশি যোগ্য ওরা অনেকে, এবার তাদেরও তো পথটাকে বন্ধ করে দিলেন। 26,000টা ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 26,000-এর বাইরে যদি এই দুর্নীতিটা না হতো, তাহলে আরো 25 লাখের মধ্যে হয়তো আরো কোনো 10,000 মেধাবী চান্স পেতে পারতো। তাদের সঙ্গে তাদের প্রতিও ন্যায় বিচার হয়নি। আজকে আপনারা যে সংখ্যাটাকে বাঁচাতে চাইছেন, তার জন্য যোগ্যদের রাস্তায় নামিয়েছেন। বলুন না, যে যাকে টাকা দিচ্ছে সবার কাছ থেকে টাকা উসুল করুন, টাকা উসুল করুন। অনির্বাণ, এখন নাও হোয়াট? দেখো, আইনে এই মুহূর্তে অনেকে আমাদের মধ্যেই আমরা অনেকে হয়তো বলছি যে রিভিউ একটা অপশন, কিন্তু এটাও ঠিক যে রিভিউ এর ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে আমরা দেখেছি যে রিভিউ পিটিশন ফেল করে। কারণ রিভিউ পিটিশনের নিয়ম হচ্ছে ওই একই অনারেবল জাজেসদের কাছে ওটা যাবে, এবং সেটা শুনানিটাও ওপেন কোর্টে হয় না, ওটা ওনাদের চেম্বারে হয়। সো যেটা অভিজ্ঞতা পূর্ববর্তী, সেটা হচ্ছে 99.99% ক্ষেত্রে রিভিউ ফেল করে। তো এখন এই পরবর্তী পদক্ষেপে এগিয়ে গিয়ে, মানে সব ভুলে গিয়ে নতুন চাকরি, মানে এই চাকরিরই আবার পরীক্ষা করারও আরেকবার পরীক্ষা হওয়ার একটা নির্দেশ আছে অনারেবল সুপ্রিম কোর্টের তরফ থেকে এসএসসিকে। তো সেখানে আবার পরীক্ষা হবে, আবার ফ্রেশ স্টার্ট করা ছাড়া তো আর কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না।
এক্ষেত্রে আমার একটাই বক্তব্য, এদের হাতে আবার যদি পরীক্ষা নেওয়ার দায়িত্ব নেওয়া হয় এরা আবার চুরি করবে। তাই আমি নিশ্চয়ই সুপ্রিম কোর্টকে বলবো, মাননীয় বিচারকদের বলবো, অন্য একটা মেকানিজম করুন, এদের হাত থেকে চাকরি দেওয়ার অধিকারটা নিয়ে নিন, আবার চুরি হবে। এদের উদ্দেশ্য হচ্ছে এরপরে পরীক্ষা ব্যবস্থা যে পদ্ধতিতেই হোক, যতই স্বচ্ছ হোক, এনারা কোর্টে অলরেডি রেডি হয়ে আছেন, আবার মামলা করবেন। বাংলার বেকার যুবকদের চাকরির পথকে বন্ধ করছে বিজেপি সিপিএম যৌথভাবে। এরা চায় না যে বাংলার বেকার যুবক চাকরি, আদালত বিরোধী কথা, সব মামলা একটা জায়গায় মামলা হচ্ছে না। আপনারা ওবিসিতেও কি কারণে গেছেন কোর্টে? গণতান্ত্রিক পদ্ধতিতে না পেরে শুধু আইনকে সামনে রেখে আমাদের বিচার, ওবিসি মামলা রয়েছে, সেখানে হার লেখে যায়, আমরা নাই হবো। প্রাইমারিতে যদি হারেন তখন আমরা নাই হবো। এরা করবে চুরি, দায় নেবো আমরা। ব্যাস কোর্টে থাকুন, কোর্টে থাকুন, মানুষের পাশে থাকবেন না। আমাদের বিচার ব্যবস্থা মানে মামলা হলে মামলা চলতে থাকে, কিন্তু এতে রাজ্যের যে ডেভেলপমেন্ট সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা জানেন বলে আপনারা করতে পারেন। 40% ভোট পাই, 4% ভোট পায়। সৈকত, স্নেহাশিস দাদার অভিযোগ যে আসলে মামলা করে কোনো না কোনো ভাবে রাজনৈতিক স্বার্থে এই রাজ্যের তরুণ তরুণী তাদের রুটি রুজির পথটা সেটা আটকে দেওয়া হচ্ছে। বিকাশবাবু মামলা লড়েছিলেন বঞ্চিত 3 চাকরি প্রার্থীর পক্ষে। বিকাশবাবু চাকরি চলে যাওয়ার পক্ষে মামলা লড়েন। বিকাশবাবু দুর্নীতির বিরুদ্ধে যে যোগ্য 3 জন, একজন নন্দীগ্রামের, একজন হুগলি জেলার স্নেহাশিসদার জেলার, সেই জেলার, এরকম 3 জনের হয়ে মামলা লড়েছিলেন। রাজ্য সরকার বিকাশবাবুকে টেনে নিয়ে গেছেন সুপ্রিম কোর্টে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের নোবেল দিতে বলেছে তৃণমূল, কারণ বিকাশবাবুরা চোখে চোখ রেখে এই লড়াইটা লড়ে দেখিয়ে দিল এই সরকারটা কতটা দুর্নীতিগ্রস্ত। 11 থেকে 25 এই রাজ্যে একটা স্থায়ী কর্মসংস্থান হয়নি সবার জীবনে। আজকে টেনশন, 50,000 প্রাইমারি চাকরি প্রার্থী গতকাল থেকে টেনশনে আছে, যে কোনো সময় চলে যাবে এই রাজ্যের। এর জন্য আমি বলছি বিকাশবাবুকে যদি আপনারা দায়ী করেন, আমি বলছি দুর্নীতি আপনাদের বিকাশবাবু 1 নম্বর, আর তাদের তো পেনশন সহ টাকা ফেরত দেওয়ার কথা, সেটা তো অনৈতিকভাবে নিয়েছিল সিপিএম পার্টির সমস্ত পার্টি ক্যাডারকে চাকরি দিয়েছিল। কোন নীতি ছিল? তারা কেন পেনশন সহ টাকা ফেরত দেবে না? সব দেওয়া তুলছে বাসা। চাকরি যা বলেছেন আমি বলছি ঠিক, আমি জানি ঠিক। আপনার 14 বছর কি করছেন আপনারা বলুন? 14 বছর বাংলার ডেভেলপমেন্টের দিকে মমতা আপনাদের মতো প্রতিহিংসা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে তুলে আনাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। ওইটার পেছনে দৌড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। 11 সালে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে পারতেন। আমাদের দফায় দাঁড়িয়ে তৃণমূল সরকারের পদত্যাগ, এরা চলে যাক, পশ্চিমবাংলা বাঁচুক, আপনারা চলে যান যদি বাঁচতে চান। আমরা রাজনৈতিক চাপানোতর দেখতে পাচ্ছি, আমরা দোষারোপ পাল্টা দোষারোপ দেখতে পাচ্ছি, কিন্তু এই সমস্ত কিছুকে ছাপিয়ে আমাদের যেটা ভাবাচ্ছে যে এতগুলো মানুষ যারা যোগ্য, যারা দুর্নীতি করেননি, তাদের আজকে মাসুল দিতে হচ্ছে কার জন্য? তাদের পরিবার পরিজন, তাদের ভবিষ্যতের উপর এই বিপর্যয় নেমে আসছে কাদের অপদার্থতায়, কাদের দোষে, কাদের ভুলে? বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।